এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী মাকসুম আলম খান। মাকসুম, আপনাকে স্বাগত। ধন্যবাদ। বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে আজকের জয়টা আসলে আমাদের জন্য কতটুকু স্বস্তির? অবশ্যই অনেক বড় স্বস্তির, কেননা সাম্প্রতিক পারফরমেন্স আপনি যেটা বলছিলেন, সাম্প্রতিক পারফরমেন্স আসলে বাংলাদেশের একেবারে এই টি-20 ফরম্যাটে ভালো যাচ্ছিল না। সেই পারফরমেন্সের পর অনেকেই এই শান্তদের এই দলটাকে নিয়ে, তাদের সামর্থ্য নিয়েই, টি-20 পারদর্শিতা নিয়েই প্রশ্ন তুলছিলেন। অনেক সমালোচনা হচ্ছিল, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যম, দর্শকরা হতাশ হয়ে পড়েছিলেন। সেই সাম্প্রতিক পারফরমেন্স কী ছিল আমরা একটু দেখে নিতে চাই। বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে যে সিরিজটা খেলেছিল, হোম সিরিজ, সেই সিরিজে কিন্তু বাংলাদেশ 2-1 ব্যবধানে হেরেছিল। আমরা জানি যে হোমে সবসময় বাংলাদেশ ভালো খেলে, তবু এই সিরিজটা তারা হেরে গিয়েছিল। এরপর একেবারে খর্বশক্তির যে জিম্বাবুয়ে দল, সেই জিম্বাবুয়ে দলের বিপক্ষে 5-0 সিরিজ জিতবে এমন আশা ছিল, কিন্তু শেষ ম্যাচটা তারা হেরে যায় 4-1। তারপরও 4-1 সিরিজটা জিতেছিল। কিন্তু সবচেয়ে বড় আপসেট যেটা ছিল সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যেই সিরিজটা, যেই সিরিজ দিয়ে মূলত বিশ্বকাপের প্রস্তুতি কমপ্লিট হবে আশা করা হচ্ছিল, সেই সিরিজটাতে বাংলাদেশ খুবই আপসেটিং ছিল এটা, যে 2-1 ব্যবধানে সিরিজ হেরে গিয়েছিল। কারণ এই যুক্তরাষ্ট্র আমরা জানি যে এর আগে টেস্ট খেলুড়ে নেশনের সাথে আসলে তাদের সেইভাবে বড় কোনো জয় ছিল না। তো তাদের ইতিহাসে এটা আসলে খুব বড় একটা সিরিজ ভিক্টরি ছিল। তো যুক্তরাষ্ট্রের কাছে এই হারটা আসলে খুবই আপসেটিং ছিল। এরপরে ভারতের বিপক্ষে যখন অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ, যেটা বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ, সেটা খেলেছিল, সেখানেও 60 রানের বড় ব্যবধানে বাংলাদেশ হেরেছিল। তো সবাই আশা ছেড়ে দিচ্ছিলেন। সেইখানে এই প্রথম ম্যাচটাতে বাংলাদেশ, যদিও টাইট ম্যাচ ছিল, তারপরেও যে এই ম্যাচটা এইভাবে জিতেছে, সেটা আসলে অবশ্যই বড় রিলিফ। মাকসুম, এই যে আজকে বাংলাদেশের বোলারদের পারফরমেন্স, তো সার্বিকভাবে আপনি বোলিং পারফরমেন্সকে কেমন দেখলেন? হ্যাঁ, অবশ্যই সার্বিকভাবে বোলিং পারফরমেন্স খুবই ভালো, বিশেষ করে যখন শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা ওইরকম একটা উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন, সেখানে 100 রান তারা তুলে ফেলেছিল এবং আশা মানে সবাই ধরে নিয়েছিলেন যে 160-70 এখানে হয়তো বা ইজিলি হয়ে যাবে। সেইখান থেকে শেষ 7 উইকেট আসলে বাংলাদেশ, শেষ 6 উইকেট তারা হারিয়েছে মাত্র 23 রানে। আমরা দেখি যে কি অবস্থা ছিল বাংলাদেশের বোলিংয়ের। প্রথম 1 থেকে 6 ওভার 53 রান দিয়ে করেছিল তারা, তারপরে 7 থেকে 15 ওভারে আরও 50 রান যোগ করেছিল। আপনি দেখুন 15 ওভারের মধ্যে তাদের 100 পার হয়ে গেছে। শেষ 5 ওভারে তারা ইজিলি, যেহেতু 3 উইকেট পড়েছিল, 7 উইকেট হাতে, ইজিলি ওটা 160-70 নিয়ে যেতে পারতো। কিন্তু 16 থেকে 20 ওভার, যেইখানে বাংলাদেশের স্লগ ওভারে বাংলাদেশের বোলিংটা সবসময় খারাপ হয়, আমরা বলি স্লগ ওভারে দলগুলো রান তোলে অনেক, সেখানে তারা মাত্র 21 রান তুলতে পেরেছে, 4টি উইকেট ওখানে পড়েছে। আমরা যদি বোলিংটা দেখি, বোলিং ফিগারটা দেখি, রিশাদ 22 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন, মোস্তাফিজ 17 রান দিয়ে 3টি উইকেট নিয়েছেন। মোস্তাফিজের কথা একটু বেশি করে বলতেই হয়, সেটি হচ্ছে আমরা জানি যে বেশ কিছুদিন ধরে, বেশ কিছুদিন আগের কথা নয় আসলে, তিনি খুব অফ ফর্মে ছিলেন, দল থেকে ড্রপড হয়েছিলেন, কিন্তু এরপরে আইপিএলে খেলতে গেলেন, সেখান থেকে তার একটা পরিবর্তন লক্ষণীয়। তামিম ইকবাল আজ স্টার স্পোর্টসের একটি প্রোগ্রামে যোগ দিয়েছিলেন, সেখানে তিনি যেটা বলছিলেন যে মহেন্দ্র সিং ধোনির অধীনে আসলে তিনি মেলে ধরতে পারছেন নিজেকে অন্যভাবে। আর রিশাদের কথা বলতেই হবে, একজন লেগ স্পিনারের খোঁজ বাংলাদেশ দলে অনেক দিন ধরে ছিল, সেই লেগ স্পিনারকে হাতুরু সিংহে এবং টিম ম্যানেজমেন্ট তার উপরে বারবার ভরসা রেখেছেন, সেইটা এই বিশ্ব মঞ্চে এসে তিনি সেই আস্থার প্রতিদানটা দিতে পেরেছেন। মাকসুম, যেভাবে খেলাটা আসলে এগোচ্ছিল, আমাদের আসলে আরো বড় ব্যবধানে জেতার সম্ভাবনা ছিল, কিন্তু এই সহজ ম্যাচটা হুট করে এত কঠিন হয়ে গেল কিভাবে? সহজ ম্যাচটা কঠিন হয়ে গেছে ব্যাটসম্যানদের বাজে শট সিলেকশনে। টপ অর্ডার ব্যর্থতা তো ছিলই, আমরা সৌম্য সরকারকে দেখেছি, শান্তকে দেখেছি, আজও তারা আসলে সেভাবে ডেলিভার করতে পারেননি ব্যাট হাতে। ইমা, আমরা অধিনায়কের কথা শুনছিলাম, আমরা যেটা দেখছিলাম যে তিনি আসলে তার প্রেশার ম্যাচের কথা বলছিলেন, তার জন্য এটা একটা বড় রিলিফ। আমরা যেটা বলছিলাম এর আগে আলোচনায়, ব্যাটিং যেই পর্যালোচনা আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে লিটন, আমরা বলছিলাম যে 36 রান করেছেন। টি-20তে আমরা সাধারণত স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা বলি, লিটন সাধারণত এত স্লো খেলেন না। তার স্ট্রাইক রেটটা আমরা দেখছি যে তিনি 38 বলে 36 করেছেন, 100-র নিচে স্ট্রাইক রেট। টি-20তে আরও ধুমধাড়াক্কা খেলা হয়, কিন্তু এই 36 রানের মাহাত্ম্য অনেক বেশি। ধরে ধরে খেলেছেন এবং দলকে একটা ট্র্যাকে রাখার চেষ্টা করেছেন, যেহেতু এটা একটা ছোট টার্গেট, কাউকে না কাউকে ক্রিজে থাকতে হতো। অপর এন্ডে লিটন যেহেতু ছিলেন অপর প্রান্তে একজন, সেটা আসলে চার্জ করার সুযোগ পেয়েছেন। 20 বলে 40 রান করেছেন হৃদয়, তবে হৃদয় চাইলে হাসারাঙ্গাকে তিনি যে ওভারে পরপর 3 বলে 3টি ছক্কা হাঁকালেন, এরপরে তিনি চাইলে আরেকটু দেখে দেখে খেলে গেলে হয়তোবা, যেটা আপনি বলছিলেন যে ম্যাচটা হয়তো কঠিন হতো না, আরও সহজভাবে বাংলাদেশ জিততে পারতো। মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলতেই হবে, দর্শকরাও বলছিলেন, আমরা শুনছিলাম যে তার দায়িত্বশীল ব্যাটিং। সাকিব আল হাসানের উপরে মানুষের মানে দর্শকদের বা বাংলাদেশি সমর্থক যারা আছেন সবারই আসার জায়গাটা অনেক বেশি থাকে, কিন্তু তিনি একটা বাজে শট খেলে আউট হয়েছেন। সেখানে রিয়াদ
মাহমুদুল্লাহ রিয়াদ আসলে সেইখানে খুব দায়িত্বশীল ব্যাটিং করেছেন, সিনিয়র ব্যাটসম্যানরা যেভাবে খেলেন তিনি সেভাবে খেলেছেন এবং দলকে জিতিয়েছেন। বাংলাদেশের যে পরবর্তী ম্যাচগুলো রয়েছে এই ম্যাচে আসলে টাইগারদের লক্ষ্য কি থাকবে তাহলে? অবশ্যই বাংলাদেশ দলের পরবর্তী লক্ষ্য অবশ্যই থাকবে সুপার 8-এ যাওয়া। আমরা যেই গ্রুপের যেই ম্যাচগুলো রয়েছে সেগুলো একটু দেখতে চাই। সেটি হচ্ছে এর পরবর্তীতে বাংলাদেশের সবচেয়ে কঠিন ম্যাচটা রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 10 জুন নিউ ইয়র্কে, এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে 13 জুন কিংস্টাউনে, নেপালের বিপক্ষে 17 জুন কিংস্টাউনে, অর্থাৎ ঈদের দিন ভোরবেলা বাংলাদেশের মানুষ নেপালের বিপক্ষে খেলাটা দেখতে পারবে। এই 3টি ম্যাচ থেকে দক্ষিণ আফ্রিকার ম্যাচটা একটু কঠিন হবে, তবে নিউ ইয়র্কে যেহেতু খেলা, নিউ ইয়র্কে আমরা জানি যে এবার ড্রপ ইন পিচগুলোতে বা এবারের বিশ্বকাপে সেইভাবে হাই স্কোরিং ম্যাচ আমরা দেখছি না। দক্ষিণ আফ্রিকা এই ধরনের উইকেটে আমরা দক্ষিণ আফ্রিকাকে সাধারণত ফার্স্ট পিচে যেভাবে খেলে সেইভাবে খেলতে দেখি না। বাংলাদেশ একটা চান্স নিশ্চয়ই নিবে, আর নেদারল্যান্ডস এবং নেপালের বিপক্ষে অবশ্যই চাইবে, যেহেতু বাংলাদেশের আমরা যেমন লো স্লো মানে এইরকম উইকেটে সাধারণত খেলে অভ্যস্ত, তো সবাই এক্সপেক্ট করবে আসলে এই 3টি ম্যাচ থেকে অবশ্যই বাংলাদেশ সর্বোচ্চ জয় নিয়ে সুপার 8-এ পা রাখবে। মাকসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। স্টুডিওতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী মাকসুম আলম খান।